গুড মর্নিং। রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আমরা ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহীর কথা শুনেছি। একটা ধাতব পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারে, কিন্তু একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ গলিত অথবা জলীয় দ্রবণ নিয়ে যদি তড়িৎ বিভব পার্থক্য করা যায় তাহলে কি ঘটবে? সেই দ্রবণ যদি লঘু করা হয় বা গাঢ় করা হয় তাহলে পরিবাহিতার কি পরিবর্তন হবে? এক কথায় তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করব এবং এই বিষয়টার একটা স্বচ্ছ ধারণা তৈরি করব আজকের ক্লাসে। তাহলে আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ। তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। পরিবাহিতা, আমরা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা দেখব। বোঝা গেছে, কোনো একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ গলিত বা দ্রবণ নিয়ে যদি সেই পদার্থটার মতো দিয়ে তড়িৎ বিভব সৃষ্টি করা হয় তাহলে সেক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়নগুলোর কিন্তু আয়নগুলোর তড়িৎ পরিবহন হবে। বোঝা গেছে। এই যে যদি আমরা এখানে তড়িৎ বিভব সৃষ্টি করি তাহলে আয়নগুলোর তড়িৎ পরিবহন করবে, এবং এই সমস্ত আয়ন দ্বারা প্রবাহিত তড়িতের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, গাঢ়ত্বের উপর নির্ভর করবে কিনা সেই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। মনে রাখবে, পরিবাহীর ক্ষেত্রে যেমন ওহমের সূত্র প্রযোজ্য, তেমনি দ্রবণের ক্ষেত্রেও এখানেও ওহমের সূত্র প্রযোজ্য। ওহমের সূত্র প্রযোজ্য, মনে থাকবে। এক্ষেত্রে কি করা হয়? রোধের পরিবর্তে পরিবাহিতা পরিমাপ করা হয়। পরিবাহিতা পরিমাপ করা হয়। তাহলে কোন একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা বিভব পার্থক্য যদি আমরা তৈরি করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর আয়নগুলোর তড়িৎ সঞ্চালন শুরু হবে এবং তড়িৎ প্রবাহিত হবে। এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন তড়িৎ পরিবাহিতা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আপেক্ষিক পরিবাহিতা, তুলাঙ্ক পরিবাহিতা, মলার পরিবাহিতা, এই সমস্ত বিভিন্ন ধরনের যে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা আছে সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। তবে মনে রাখবে, যেমন পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য, ঠিক তেমনি দ্রবণের ক্ষেত্রেও ওহমের সূত্র প্রযোজ্য, এবং এই ওহমের সূত্র থেকে আমরা আলোচনা শুরু করব। আমাদের জানা আছে ওহমের সূত্র। কোনো একটা বিভবের মধ্যে যদি কোনো একটা তড়িৎ পরিবাহী বিভব পার্থক্য যদি ভি হয় এবং প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে ওহমের সূত্র থেকে কি পাবো? ওহমের সূত্র থেকে ভি সমানুপাতিক আই, অর্থাৎ ভি সমান আই আর, যেখানে আর হলো রোধ। আমরা রোধের সংজ্ঞা জানি। কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর উপাদান যে বাধা দেয় তাকে রোধ বলে। এক্ষেত্রেও তাই, কোনো তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের ক্ষেত্রে দ্রবণটা ক্যাটায়ন ও অ্যানায়ন আয়নগুলোর গতিবেগকে বাধা দেয়, যেটাকে দ্রবণের রোধ বলা হয়। এবং এই রোধের সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারবো? এই রোধটা কি হবে? এল বাই এ, যেখানে এলটা কি? দুটো তড়িৎ দ্বারের মধ্যে দূরত্ব। দুটো তড়িৎ দ্বারের মধ্যে দূরত্ব, আর দুটো তড়িৎ দ্বারের মধ্যে দূরত্ব হলো এল, আর এ হলো প্রত্যেকটা তড়িৎ দ্বারের ক্ষেত্রফল। এই হলো, এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটাকে তুলি তাহলে এল বাই এ, যেখানে রোকে বলা হয় আপেক্ষিক রোধ।
ঠিক আছে, আবার আমরা যদি পাই কি পাবো, 1/ρ ইকুয়াল 1/r ইন্টু L/E, যেখানে 1/ρকে বলা হয় কাপ্পা, আর এই কাপ্পাটা কি আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা যেটা কি 1/ρ, অর্থাৎ আপেক্ষিক রোধের অনন্যকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। বোঝা গেছে? তাহলে আরেকবার বলছি, যেমন পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওহমের সূত্র প্রযোজ্য, ঠিক তেমনি দ্রবণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষিক দ্রবণের মধ্যে যদি আমরা বিভব প্রভেদ সৃষ্টি করি, তাহলে ওই তড়িৎ বিশ্লেষের মধ্যে থাকা আয়নগুলোর গতিশীলতার সৃষ্টি হয় এবং তারা তড়িৎ পরিবহন করে। একটা পরিবাহীর ক্ষেত্রে যেমন ওহমের সূত্র প্রযোজ্য, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের ক্ষেত্রেও ওহমের সূত্র প্রযোজ্য। আমরা ধরে নিলাম ওই দ্রবণটার দুটো তড়িৎদ্বারের দূরত্ব যদি এল হয় এবং প্রত্যেকটা তড়িৎদ্বারের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে ওহমের সূত্র প্রয়োগ করে আমরা পাই আর সমানুপাতিক L/A, যেখান থেকে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পাবো যাকে আপেক্ষিক রোধ বলে। আর এই আপেক্ষিক রোধের অনন্যকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। আমরা আপেক্ষিক পরিবাহিতা নিয়ে এবার আলোচনা শুরু করব। ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? আমরা কি পেলাম? আমরা পেলাম কাপ্পা ইকুয়াল 1/r ইন্টু L/E, অর্থাৎ কাপ্পা সমান কি হবে বলো তো? আবার আমরা জানি 1/r সমান L, পরিবাহিতা। রোধের অনন্যকে পরিবাহিতা বলা হয়। তাহলে এটা সমান L ইন্টু L/A, অর্থাৎ এটা সমান এটা কখন হবে? যখন L সমান 1, A সমান 1 হবে। তাই হবে কি না বলো তো? তাই হবে তো। কথাটার মানে কি তাহলে? যদি দুটো তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার হয়, প্রত্যেকটা তড়িৎদ্বারের ক্ষেত্রফল 1 বর্গ সেমি হয়, তাহলে ওই দ্রবণের মধ্যে ওই দ্রবণের যে পরিবাহিতা হবে তাকে বলা হবে আপেক্ষিক পরিবাহিতা। আর এই দুটো রাশি থেকে আমরা কি পাই? 1 ঘন সেমি। অর্থাৎ এক কথায় বলতে পারি 1 ঘন সেমির পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা কী হবে বলো তো? আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা কী হবে? এখান থেকে আমরা বলতে পারবো কি, 1 সেন্টিমিটার দূরে থাকা দুটো তড়িৎদ্বারের প্রত্যেকটার ক্ষেত্রফল যদি 1 বর্গ সেমি হয়, তাহলে ওর মধ্যে থাকা কোনো দ্রবণের পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, অথবা 1 ঘন সেমির পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। বোঝা গেছে তো? তাহলে কোনো তড়িৎ বিশ্লেষী দ্রবণের পরিবাহিতাকে আমরা আপেক্ষিক পরিবাহিতা দিয়ে প্রকাশ করতে পারি। কাকে বলবো আপেক্ষিক পরিবাহিতা? কোনো একটা তড়িৎ পরিবাহিতা কোষের মধ্যে 1 সেন্টিমিটার দূরে থাকা দুটো তড়িৎদ্বারের প্রত্যেকটার ক্ষেত্রফল যদি 1 বর্গ সেমি হয়, তাহলে ওই তড়িৎদ্বারের মধ্যে থাকা কোনো দ্রবণের পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। অন্যভাবে বলতে পারি 1 ঘন সেমির পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। এই আপেক্ষিক পরিবাহিতার একক কী হবে বলো তো? আপেক্ষিক পরিবাহিতার একক সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক পরিবাহিতার একক কী করে? আমরা আপেক্ষিক পরিবাহিতার একক কোথা থেকে বের করব? এই যে দেখো L ইন্টু L/A বা এই জায়গাটা থেকে বের করব। কি হবে তাহলে? 1/r অর্থাৎ ওহম ইনভার্স, তারপরে L এর একক সেন্টিমিটার আর A এর একক সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেমি ইনভার্স। এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে হবে সিমেন্স মিটার ইনভার্স। এই হলো আপেক্ষিক পরিবাহিতার একক। ঠিক আছে, তাহলে আপেক্ষিক পরিবাহিতা 1 ঘন সেমির পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। আমরা আপেক্ষিক পরিবাহিতা নিয়ে কথা বলছি, সেই সঙ্গে আরও একবার আমি বলতে চাই, পরিবাহীর ভিতর দিয়ে যেমন তড়িৎ প্রবাহিত হলে ওহমের সূত্র প্রযোজ্য, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের ক্ষেত্রেও ওহমের সূত্র প্রযোজ্য। তড়িৎ বিশ্লেষিক দ্রবণের মধ্যে পরিবাহী বিভব প্রভেদ পাত সৃষ্টি করলে ওই দ্রবণের মধ্যে থাকা আয়নগুলো তড়িৎ পরিবহন করে এবং ওই দ্রবণটা এই পরিবহন আয়নগুলো তড়িৎ পরিবাহিতাকে বাধা দেয়, যেটাকে দ্রবণের রোধ বলে। এবং সমস্ত ক্ষেত্রে আমাদের ওহমের সূত্র প্রযোজ্য। সেখান থেকে আমরা কি পেলাম? আপেক্ষিক পরিবাহিতা। তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের একটা আপেক্ষিক পরিবাহিতা হয়। আমরা দেখব আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে কোষ ধ্রুবক বলে একটা টার্ম আছে, সেই টার্মটা দেখব, কোষ ধ্রুবক।
কোষ ধ্রুবক। তোমরা বলতে পারবে যে পরিবাহিতার এসআই একক কি? পরিবাহিতার এসআই একক কি? চলে আসি কোষ ধ্রুবক। আমরা যে টার্মটা পেলাম কাপ্পাই, এই লেটারটাকে কাপ্পা বলা হয়। আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়, এই কে কাপ্পা বলা হয় ইন্টু এল বাই এ। এই যে রাশিটাকে বলা হয় কোষ ধ্রুবক। বোঝা গেছে? এল বাই এ রাশিটাকে কোষ ধ্রুবক বলে। তাহলে সংজ্ঞাটা কি হবে? দুটি তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব ও তড়িৎদ্বারের ক্ষেত্রফলের অনুপাতকে বলা হয় কোষ ধ্রুবক। বুঝা গেছে? তাহলে এল বাই এ দেখতে পাচ্ছ, এল হলো কি দুটো তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব, আর এ হলো ক্ষেত্রফল। ফলে দুটো তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব আর প্রত্যেকটা তড়িৎদ্বারের যে ক্ষেত্রফল আছে এই দুটো রাশির অনুপাতকে বলা হয় কোষ ধ্রুবক। তো কোষ ধ্রুবকের একক কী হবে? তাহলে কোষ ধ্রুবকের একক সিজিএস পদ্ধতিতে কী হবে? এল বাই এ, এল সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, ফলে সেমি ইনভার্স। আর এসআই পদ্ধতিতে কি হবে? তাহলে মিটার ইনভার্স। এই হলো কোষ ধ্রুবক, এই হলো কোষ ধ্রুবকের একক। এবার আমরা দেখব কোষ ধ্রুবকের মান নির্ণয়। কোষ ধ্রুবকের মান কি করে নির্ণয় করা হয়? কোষ ধ্রুবকের মান নির্ণয়, মনে রাখবে সরাসরি কোষ ধ্রুবকের মান কিন্তু নির্ণয় করা যায় না। সরাসরি কোষ ধ্রুবকের মান নির্ণয় করা কষ্টকর। তাহলে আমরা কিভাবে কোষ ধ্রুবকের মানটা নির্ণয় করবো বলো তো? অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। পরোক্ষ টেকনিকে আমরা কি করব? একটা পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মান নির্ণয় করব। কিভাবে? এই কোন একটা তড়িৎ বিশ্লেষী দ্রবণের কাপ্পা জানা আছে, কাপ্পা জানা দ্রবণের আমরা কি করব? আর নির্ণয় করব। আর নির্ণয় করে কাপ্পা ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ এই সমীকরণে বসাবো। এই সমীকরণে বসিয়ে এল বাই এ নির্ণয় করব। বোঝা গেছে টেকনিকটা? পরোক্ষ টেকনিক কিভাবে করব? আমাদের আপেক্ষিক পরিবাহিতা জানা আছে, এইরকম একটা দ্রবণ আমরা তড়িৎ জানা পরিবাহিতা কোষের মধ্যে নেব, এবং কে এর মান জানা থাকলে এই পরিবাহিতা কোষ থেকে আমরা 1/r মান বের করব, আর এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিলে আমরা এল বাই এ নির্ণয় করতে পারি। এইভাবে জ্ঞাত মাত্রার আপেক্ষিক পরিবাহিতা সম্পন্ন একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ পরিবাহিতা কোষে নিয়ে আমরা, আবার বলছি, জ্ঞাত মাত্রার একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ পরিবাহিতা কোষে নিয়ে তার 1/r এর মান বের করব, এবং এই ফর্মুলায় বসিয়ে দিয়ে এল বাই এ কোষ ধ্রুবকের মান নির্ণয় করব। এইভাবে আমরা কোনো আপেক্ষিক পরিবাহিতা জানা মাত্রার আপেক্ষিক পরিবাহিতা সম্পন্ন তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ থেকে কোষ ধ্রুবকের মান আমরা নির্ণয় করে থাকি। আমরা দেখব এক্ষেত্রে এই তড়িৎ বৈশ্লেষিক দ্রবণে কিন্তু ডিসি কারেন্ট ব্যবহার না করে ব্যবহৃত হয় না। কি ব্যবহৃত হয়? এসি ব্যবহৃত হয়। কেন বলো তো? ডিসি কারেন্ট ব্যবহার করা হয় না কেন? পরিবাহিতা কোষে ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় না, অল্টারনেটিভ কারেন্ট ব্যবহার করা হয়। এই কথা বোঝা গেছে? তাহলে ডিসি ব্যবহৃত হয় না, এসি ব্যবহৃত হয়। ঠিক আছে? কেন ব্যবহৃত হয়? কারণ ডিসি যদি ব্যবহৃত হয়, ডিসি ব্যবহৃত হলে সেক্ষেত্রে 1 নাম্বার তড়িৎ বিশ্লেষণ ঘটবে। কি ঘটবে? দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটবে। তড়িৎ বিশ্লেষণ ঘটে, ফলে আয়নের সংখ্যা হ্রাস পায়। আর 2 নম্বর কি হয় বলো তো? যদি গ্যাস উৎপন্ন হলে তড়িৎদ্বারে, মনে থাকবে, গ্যাস যদি উৎপন্ন হয় তাহলে
তড়িৎ দ্বারে ছদন ক্রিয়া, পলারাইজেশন নাম শোনা আছে, ছদন ক্রিয়া ঘটবে, ছদন ক্রিয়া ঘটে। এর ফলে কী হয় বলো তো? ফলে সঠিক মান পাওয়া যায় না, সঠিক মান পাওয়া যায় না। বোঝা গেছে? তাহলে আবার বলছি, আমরা যে পরিবাহিতা কোষগুলো ব্যবহার করি, সেই পরিবাহিতা কোষে কিন্তু ডিসি কারেন্ট ব্যবহার করা যায় না, এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা হয়। কেন? কারণ ডিসি কারেন্ট যদি ব্যবহার করি তাহলে তড়িৎ পরিবহনের সাথে সাথে তড়িৎ বিশ্লেষণও ঘটবে, ঠিক আছে? আর এর ফলে আয়নের সংখ্যা হ্রাস পাবে। সেই সঙ্গে যদি তড়িৎ দ্বারে গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয় তাহলে পলারাইজেশন ঘটবে, অর্থাৎ ছদন ক্রিয়া ঘটবে। এর ফলে পরিবাহিতার সঠিক মান কিন্তু পাওয়া যাবে না। সেই জন্য ডিসির পরিবর্তে এসি আমরা ব্যবহার করে থাকি। বোঝা গেছে? আমরা তড়িৎ পরিবাহিতা কোষের পরিবাহিতা কোষ কাকে বলে? পরিবাহিতা কোষ কাকে বলে বলতে পারবে? পরিবাহিতা কোষ পরিবাহিতা কোষ যে কোষে কী করা হয়, কোনো দ্রবণের তড়িৎ বিশ্লেষী দ্রবণের পরিবাহিতা মাপা হয় তাকে বলা হয় পরিবাহিতা কোষ। যে কোষে কোনো তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা মাপা হয় সেই কোষকে বলা হয় পরিবাহিতা কোষ। এবং পরিবাহিতা কোষের মধ্যে কি করা হয় দেখতে পাচ্ছ এখানে ছবিটা, এগুলা প্লাটিনামের তৈরি প্লেট, প্লাটিনামের তৈরি পাত ব্যবহার করা হয়। আর এর সাথে বাইরের একটা নলের কানেক্ট থাকে যার মধ্যে মার্কারি থাকে। বোঝা গেছে? এর মধ্যে মার্কারি থাকে, বাইরের নলের সাথে কানেক্ট করা থাকে, ভিতরে এরা প্লাটিনাম প্লেট ব্যবহার করা হয়। আর এরা হলো মার্কারি তৈরি নল, মার্কারি পূর্ণ থাকে। আর হুইট স্টোন ব্রিজ নাম শুনেছ? হুইট স্টোন ব্রিজ, হুইট স্টোন ব্রিজের নীতি প্রয়োগ করে আমরা এখানে ব্রিজের নীতি প্রয়োগ করে রোধ তথা পরিবাহিতা পরিমাপ করি। এইভাবে পরিবাহিতা কোষে আমরা পরিবাহিতা পরিমাপ করি। বোঝা গেল? তাহলে পরিবাহিতা কোষ কাকে বলে? যে কোষে কোনো তড়িৎ বিশ্লেষী দ্রবণের পরিবাহিতা মাপা হয় তাকে পরিবাহিতা কোষ বলে। আমার কথা বুঝে গেছি? এবং এই পরিবাহিতা কোষের দুই দেওয়ালের দুই প্রান্তে দুটো প্লাটিনামের প্লেট ব্যবহার করা হয়, যারা বাইরের ওই প্লেটের সাথে বাইরের দেওয়ালে পারদপূর্ণ দুটো নল কানেক্ট করা থাকে। এবং হুইট স্টোন ব্রিজ যে আছে সেই হুইট স্টোন ব্রিজের নীতি প্রয়োগ করে আমরা ওই এর মধ্যে রাখা তড়িৎ বিশ্লেষী দ্রবণটার রোধ তথা পরিবাহিতা পরিমাপ করে থাকি। আপেক্ষিক পরিবাহিতার মান কোষ ধ্রুবকের উপর নির্ভর করে কি না বলো তো? নির্ভর করবে কি না? আবার বলছি, আপেক্ষিক পরিবাহিতার মান কোষ ধ্রুবকের উপর নির্ভর করবে কি? কি মনে হয় তোমাদের? আপেক্ষিক পরিবাহিতা আমরা কি জানি? কাপ্পা সমান 1/r ইন্টু L/A। বলো তো কে এর মান L/A এর উপর নির্ভর করবে কি না? ঠিক আছে, বুঝে গেছে তো? আপেক্ষিক পরিবাহিতা আমরা বুঝে গেলাম। কোন একটা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের 1 ঘন সেমির পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। অথবা একটা পরিবাহিতা কোষের মধ্যে 1 সেন্টিমিটার দূরে রাখা 1 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট দুটো তড়িৎদ্বারের মধ্যে কোনো তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ রাখলে তার পরিবাহিতাকে বলে আপেক্ষিক পরিবাহিতা। এবং আপেক্ষিক পরিবাহিতা আমরা বিভিন্ন পদ্ধতিতে একক দেখলাম। কোষ ধ্রুবক, পরিবাহিতা কোষ, কেন ডিসি কারেন্ট ব্যবহার করা যায় না, এসি ব্যবহার করা হয়। এবার বলো তো আপেক্ষিক পরিবাহিতার মান L/A এই রাশিটার উপর নির্ভর করবে কি না? তো আমরা যদি দেখি তাহলে দেখবো আপেক্ষিক পরিবাহিতার মান কিন্তু কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না। ফলে কি হবে? নির্ভর করে না। বোঝা গেছে কেন নির্ভর করে না? কারণ বিভিন্ন কোষের ক্ষেত্রে যদি আমরা দেখি, বিভিন্ন কোষের L/A বিভিন্ন হবে, বিভিন্ন হলে 1/r এর মানও বিভিন্ন হবে। বোঝা গেছে? তাহলে বিভিন্ন পরিবাহিতা কোষে যদি L/A বিভিন্ন হয় তাহলে সেই সমস্ত কোষে 1/r এর মানও বিভিন্ন হবে। বোঝা গেছে?
তাহলে 1/r বিভিন্ন হবে, কিন্তু কি হবে, কিন্তু 1/r ইন্টু L/A এই দুটো রাশির গুণফল সবসময় ধ্রুবক হবে। বুঝা গেছে? ফলে কাপ্পা এর মান পরিবর্তিত হবে না। কথাটা বোঝাতে পেরেছি? আবার বলছি, বিভিন্ন পরিবাহিতা কোষের ক্ষেত্রে কোষ ধ্রুবকের মান বিভিন্ন হতে পারে। কোষ ধ্রুবকের মান যেমন চেঞ্জ হবে, ঠিক তেমনি 1/r এর মানও সেই অনুপাতে চেঞ্জ হবে। কোষ ধ্রুবকের মান বেড়ে গেলে আর এর মান কমে যাবে, ফলে এই দুটো রাশির গুণফল কিন্তু সবসময় ধ্রুবক হবে। সুতরাং আপেক্ষিক পরিবাহিতার মান কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না। তাহলে আপেক্ষিক পরিবাহিতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? যে সমস্ত বিষয়ের উপর কাপ্পা এর মান নির্ভরশীল। বলো তো কার উপর নির্ভর করবে? কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? যেমন নির্ভর করবে তড়িৎ বিশ্লেষিক দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভর করবে। বুঝা গেছে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যে আছে সেই দ্রবণের প্রকৃতির উপর নির্ভর করবে, দ্রবণের প্রকৃতির উপর নির্ভর করবে। আর কিসের উপর নির্ভর করবে? আয়নের আকারের উপর নির্ভর করবে, আয়নের আকার। আর কিসের উপর নির্ভর করবে? যেমন উষ্ণতার উপর নির্ভর করবে। এই সমস্ত বিষয়ের উপর উষ্ণতার উপর নির্ভর করবে। আর কিসের উপর নির্ভর করবে? যেমন দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে, দ্রাবকের প্রকৃতি। ফলে যে সমস্ত বিষয়ের উপর আপেক্ষিক পরিবাহিতার মান নির্ভরশীল সেই বিষয়গুলো কি? যেমন তড়িৎ বিশ্লেষক যে দ্রবণটা ব্যবহার করা হয় তার গাঢ়ত্বের উপর নির্ভর করবে, তার প্রকৃতির উপর নির্ভর করবে, উৎপন্ন আয়নের আকারের উপর নির্ভরশীল হবে, উষ্ণতার উপর নির্ভরশীল হবে, এবং যে মিডিয়ামে আমরা দ্রবণটা তৈরি করেছি সেই দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করবে। আমরা এবার দেখব আপেক্ষিক পরিবাহিতা, গাঢ়ত্বের সাথে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক। গাঢ়ত্বের সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক কীরকম সম্পর্ক হওয়া উচিত বলো তো? গাঢ়ত্ব হ্রাস বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা কি বাড়বে কমবে? আমরা যদি দেখি আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? এক ঘন সেমি, তাই তো? এক ঘন সেমির পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, তাই কি না বলো? আমরা যদি এবার এটাকে লঘু করি বা গাঢ় করি তাহলে কি হবে? আমরা দুটো কেস দেখব। কি? গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয়, গাঢ়ত্ব বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতার মান বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পায়? তাহলে গাঢ়ত্ব বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতার মান বৃদ্ধি পায়। কেন? দুটো কেস আমরা দেখব। যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য যদি হয়, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলে কী হবে বলো তো? তীব্র হলে সেক্ষেত্রে একক আয়তনে আমরা যদি বাইরে থেকে পদার্থ যুক্ত করে গাঢ়ত্ব বৃদ্ধি করি তাহলে বলো তো এক ঘনসেমির মধ্যে আগে যে সংখ্যা আয়ন ছিল এবার আয়নের সংখ্যাটা বেড়ে যাবে, যেহেতু বাইরে থেকে তড়িৎ বিশ্লেষ্য যুক্ত করেছি। ফলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলে একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পায়, আয়নের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে পরিবাহিতা বৃদ্ধি পায়। কিন্তু যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে কি হবে বলো তো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে কি হবে? এক্ষেত্রে তার বিয়োজন মাত্রা হ্রাস পাবে। ফলে বিয়োজন মাত্রা হ্রাস পেলে পরিবাহিতা হ্রাস পাওয়ার কথা। খেয়াল করে দেখো কি, আমরা বাইরে থেকে তড়িৎ বিশ্লেষ্য যুক্ত করলাম, তাহলে একক আয়তনের পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, আমরা এটা জানি। কিন্তু বাইরে থেকে তড়িৎ বিশ্লেষ্য যুক্ত করলে যদি সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে ভেঙে গিয়ে আয়ন তৈরি করবে, ফলে পরিবাহিতা বাড়বে। কিন্তু যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে বাইরে থেকে পদার্থ যুক্ত করলে সেক্ষেত্রে তার গাঢ়ত্ব বেড়ে গেলে বিয়োজন মাত্রা হ্রাস পায়, বিয়োজন মাত্রা হ্রাস পায়। কিন্তু সেই সঙ্গে আবার কি হয়? আয়নের সংখ্যা বৃদ্ধি পায়,
দুটো ঘটনা ঘটে, একটা ঘটনা পরিবাহিতাকে বাড়াতে চায় আর একটা ঘটনা কমাতে চায়। বিয়োজন মাত্রা হ্রাস পাওয়ায় পরিবাহিতা কমাতে চায়, কিন্তু আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিবাহিতা বাড়তে চায়, এবং প্রথম প্রভাবটার তুলনায় দ্বিতীয় প্রভাবটা বেশি। কথাটার মানে কি? বিয়োজন মাত্রা হ্রাসের তুলনায় আয়নের সংখ্যা বৃদ্ধি বেশি। বোঝা গেছে? সে কারণে কি হয়, গাঢ়ত্ব বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পায়। বোঝাতে পেরেছি? একদম কমপ্লিট। আবার বলছি যে গাঢ়ত্ব বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, কারণ একক আয়তনে আয়নের সংখ্যা বেড়ে যায় তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। একটা ঘটনা হলো গাঢ়ত্ব বৃদ্ধি পাওয়ার ফলে বিয়োজন মাত্রা হ্রাস পাওয়ায় আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। অন্যদিকে আবার তড়িৎ বিশ্লেষণ যুক্ত করায় আয়নের সংখ্যা বেড়ে যায়। বিয়োজন মাত্রা হ্রাসের তুলনায় আয়নের সংখ্যা বৃদ্ধি বেশি ঘটায়, পরিবাহিতা বৃদ্ধি পায়। আমরা যদি দ্রবণের গাঢ়ত্ব যদি হ্রাস করি তাহলে কি হবে? গাঢ়ত্ব হ্রাস হলে কাপ্পার মান হ্রাস পাবে। কিভাবে ব্যাখ্যা করব বলো তো ঘটনার? যেমন তীব্র তড়িৎ বিশ্লেষণ যদি হয়, তাহলে যেহেতু গাঢ়ত্ব হ্রাস, অর্থাৎ আগে একক আয়তনের মধ্যে যতগুলো আয়ন ছিল, এবার গাঢ়ত্ব যদি হ্রাস করে দিই, মনে করো গাঢ়ত্বটা এখানে নিয়ে গেলাম, তাহলে এখানকার থাকা কিছু আয়ন, একক আয়তনে থাকা কিছু আয়ন উপরে উঠে যাবে। ফলে গোটাটার পরিবাহিতাটা থেকে আমি কাপ্পা বলতে পারবো না, আমি এইটুকুকে কাপ্পা বলবো, এক ঘনসেমির মধ্যে যেটা। ফলে এখানকার কিছু আয়ন উপরে উঠে গেলে এখানে আয়নের সংখ্যা কমে যাবে। তাহলে কি দাঁড়াবে? তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হবে? একক আয়তনে, তাই তো, একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পাবে। দেখি তাই, একক আয়তনে যেহেতু আয়তনটা বেড়ে গেছে এবার, তাহলে আগের আয়তন, এইটুকু আয়তনকে বলা হবে কাপ্পা, এতটাকে নয়। বোঝা গেছে? এতটাকে কাপ্পা বলা হবে না। ফলে এখানকার কিছু আয়ন উপরে উঠে যাওয়ার ফলে, এক ঘনসেমির বাইরে চলে যাওয়ার ফলে আয়নের সংখ্যা হ্রাস পাবে। একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পায়, ফলে কি হয়? পরিবাহিতা হ্রাস পায়। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আবার দুটো অবস্থা সৃষ্টি হবে। মৃদু যদি হয় তাহলে কি হবে? যেহেতু গাঢ়ত্ব আমি কমিয়ে দিয়েছি, ফলে এর বিয়োজন মাত্রা হ্রাস পাবে। বিয়োজন মাত্রা হ্রাস পায়, তাই পাবে কিনা বলো তো? আর ঠিক আছে, বিয়োজন মাত্রা হ্রাস পেলে পরিবাহিতা বৃদ্ধি পাওয়ার কথা, সেই সঙ্গে আয়নের সংখ্যাও হ্রাস পায়, বিয়োজন মাত্রাও হ্রাস পায়, বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। যেহেতু দ্রবণ পাতলা হয়েছে, লঘু হয়েছে, ফলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় এবং আয়নের সংখ্যা হ্রাস পায়। কিন্তু এক্ষেত্রে কি ঘটে বলো তো? দুটো ঘটনা। বিয়োজন মাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে তার পরিবাহিতা বৃদ্ধি পাবে, আর আয়নের সংখ্যা যদি হ্রাস পায় তাহলে পরিবাহিতা হ্রাস পাবে। তো মনে রাখবে, বিয়োজন মাত্রা বৃদ্ধির তুলনায় আয়নের সংখ্যা হ্রাসের পরিমাণ বেশি। বোঝা গেছে? ফলে হ্রাসের পরিমাণ বেশি হয়, কি ঘটে? পরিবাহিতা হ্রাস পায়। এখানে দুটো ঘটনা, বিয়োজন মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে পরিবাহিতা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সঙ্গে সঙ্গে আবার আয়নের সংখ্যা কমে যাওয়ায় পরিবাহিতা কমে যাওয়ার কথা। বৃদ্ধির তুলনায় হ্রাসের হারটা বেশি বলে, আয়নের সংখ্যা কমে যাওয়ার পরিমাণটা বেশি বলে গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে পরিবাহিতা হ্রাস পায়। এভাবে পরিবাহিতা কিন্তু গাঢ়ত্বের উপর নির্ভর করে। তাহলে কি দাঁড়ালো? মৃদু তড়িৎ বিশ্লেষণ হোক বা তীব্র তড়িৎ বিশ্লেষণ হোক, গাঢ়ত্বের উপর কীরকম নির্ভরশীল? গাঢ়ত্ব বাড়ালে আপেক্ষিক পরিবাহিতার মান বৃদ্ধি পায় এবং গাঢ়ত্ব হ্রাস করলে আপেক্ষিক পরিবাহিতার মান হ্রাস পায়। তোমরা বলতে পারবে যে আমরা যদি বলি এসআই পদ্ধতিতে কোষ ধ্রুবকের একক মোলার পরিবাহিতা, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার তুলনায় মোলার পরিবাহিতা ল্যামডা এম বলা হয়, মোলার পরিবাহিতা ব্যবহার করা উপযুক্ত। তো মোলার পরিবাহিতার সংজ্ঞাটা আমরা একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করব। মোলার পরিবাহিতা কাকে বলে? যদি আমরা ধরে নিই এর মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 1 মল আছে, ভি আয়তনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থে 1 মল তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে। এইরকম যতটা আয়তনের মধ্যে 1 মল দ্রবীভূত আছে, ঠিক ততটা আয়তনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যদি আমরা একটা পরিবাহিতা কোষে নিই, যে পরিবাহিতা কোষে ঠিক
1 সেন্টিমিটার দূরে দুটো তড়িৎদ্বার রাখা আছে, তাহলে ওই দ্রবণের পরিবাহিতাকে বলা হবে মলার পরিবাহিতা। বোঝা গেছে? মলার পরিবাহিতার সংজ্ঞাটা একটু বড়। কোনো একটা নির্দিষ্ট আয়তন, যে আয়তনের মধ্যে 1 মল তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে, ঠিক ততটা আয়তনের ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে যদি 1 সেন্টিমিটার দূরে থাকা দুটো তড়িৎদ্বারের মধ্যে রাখা হয়, তাহলে ওই দ্রবণের পরিবাহিতাকে বলা হয় মলার পরিবাহিতা। বোঝা গেছে? মলার পরিবাহিতা। মলার পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব। মলার পরিবাহিতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক। পরিবাহিতার সম্পর্ক। আবার বলছি, মলার পরিবাহিতা বোঝা গেছে তো? সংজ্ঞাটা একটু বুঝে নেওয়া দরকার যে যতটা আয়তনের মধ্যে কোন একটা পদার্থের 1 মল তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত থাকে, ঠিক ততটা আয়তনের পদার্থকে আমরা একটা পরিবাহিতা কোষে নিব, যেখানে 1 সেন্টিমিটার দূরে দুটো উপযুক্ত তড়িৎদ্বার আছে, তখন ওই দ্রবণের পরিবাহিতাকে বলা হবে মলার পরিবাহিতা। মলার পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক প্রতিষ্ঠা করব। আমরা ধরে নিলাম যে ভিসিসি দ্রবণে কোন একটা পদার্থের 1 মল তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে। বোঝা গেছে? ভিসিসির মধ্যে 1 মল আছে। আবার আমরা কি জানি বলো তো? 1 সিসি দ্রবণের 1 ঘনসেমি বা 1 সিসি দ্রবণের পরিবাহিতাকে কি বলা হয়? পরিবাহিতা হলো কাপ্পা। তাহলে দ্রবণের মধ্যে কত সিসি আছে? ভিসিসি আছে। তাহলে ভিসিসি দ্রবণের পরিবাহিতা কত হবে? কাপ্পা ইন্টু ভি। তাই হবে কি না? আমরা দুটো রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করছি। ধরে নিলাম যে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যার আয়তন ভিসিসি। ঠিক আছে? তাহলে আমরা জানি 1 সিসি দ্রবণের পরিবাহিতা কাপ্পা, তাহলে ভিসিসি দ্রবণের পরিবাহিতা হবে কাপ্পা ইন্টু ভি। আবার 1 সিসি দ্রবণের মধ্যে 1 মল দ্রবীভূত আছে কি না? তাহলে ভিসিসি দ্রবণে কত মল দ্রবীভূত আছে? 1 মল দ্রবীভূত আছে। আবার আমরা কি জানি বলো তো? 1 মলের পরিবাহিতাকে কি বলা হয়? মলার পরিবাহিতা বলা হয় কি না বলো? মলার পরিবাহিতা। তাহলে কোনো একটা তড়িৎ বিশ্লেষের 1 মলের পরিবাহিতা এক্ষুনি পড়লাম, 1 মলের পরিবাহিতাকে বলা হয় মলার পরিবাহিতা। আবার তাহলে ভিসিসির পরিবাহিতা হবে মলার পরিবাহিতা, ভিসিসির পরিবাহিতা হবে মলার পরিবাহিতার সমান। তাই হবে কি না বলো? আবার ভিসিসির পরিবাহিতা আমি লিখে রেখেছি এখানে এত, আর মলার পরিবাহিতাকে ল্যামডা এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 1 মলের পরিবাহিতা যদি ল্যামডা এম হয়, আবার 1 মলের মধ্যে যদি ভিসিসি থাকে, তাহলে ভিসিসির পরিবাহিতা হবে ল্যামডা এম। তাই হবে কি না? আবার ভিসিসির পরিবাহিতা কাপ্পা ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা পাবো কি? ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু ভি। এই সম্পর্কটা আমরা পেলাম। এবার এই দ্রবণের আমরা ধরে নিলাম দ্রবণটার মলারিটি, দ্রবণের মোলারিটি সমান এম। মোলারিটি যদি এম হয়, তাহলে এম মল থাকবে কত? এন মল থাকে 1000 সিসিতে। দ্রবণটা আছে কত মল? 1 মল। তাহলে 1 মল থাকবে কত সিসিতে? 1000 বাই এম সিসিতে থাকবে 1 মল। কিন্তু 1 মল আছে কত সিসি? ভি সিসিতে। তাহলে 1000 বাই এম সমান কি হবে? ভি। তাহলে ভি সমান হবে 1000 বাই এম। এইখানে একটা সম্পর্ক পেলাম। বোঝা গেছে সম্পর্কগুলো? এখান থেকে একটা সম্পর্ক পেলাম, এখান থেকে একটা সম্পর্ক, ভি এর মানটা এখানে বসিয়ে দিব। তাহলে ল্যামডা এম সমান কি হবে? কাপ্পা ইন্টু 1000 বাই এম। এই হলো মলার পরিবাহিতার সাথে তুলাঙ্ক পরিবাহিতার সম্পর্ক। কোনটা জায়গা বোঝা গেল না? তাহলে মলার পরিবাহিতার সাথে তুলাঙ্ক পরিবাহিতার সম্পর্ক আমরা খুব সহজে প্রতিষ্ঠা করতে পারি। আমি ধরে নিলাম একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিসিসির মধ্যে 1 মল দ্রবীভূত আছে। আমরা জানি 1 সিসি দ্রবণের পরিবাহিতাকে বলা হয় কাপ্পা। তাহলে ওই যে ভিসিসি দ্রবণের পরিবাহিতা কত হবে? কাপ্পা ইন্টু ভি। আবার আমরা জানি ভিসিসি দ্রবণের মধ্যে 1 মল দ্রবীভূত আছে। আবার 1 মলের পরিবাহিতাকে বলা হয় মলার পরিবাহিতা। তাহলে ভিসিসির পরিবাহিতা হবে তার মলার পরিবাহিতার সমান। সুতরাং মলার পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু ভি। আবার এই পদার্থটার মোলারিটি যদি এম হয়, তাহলে আমরা বলতে পারি যে এম মল দ্রবীভূত থাকবে 1000 সিসিতে।
তাহলে 1 মল দ্রবীভূত থাকবে কত সিসিতে? 1 মল দ্রবীভূত থাকবে 1000/mcc-তে, কিন্তু 1 মল দ্রবীভূত আছে VCC-তে, সুতরাং V সমান হবে 1000/m। এবার V এর মানটা বসিয়ে দিলে আমরা পাবো মোলার পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু 1000/m। বোঝা গেছে? আমরা দেখব মোলার পরিবাহিতার একক, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে মোলার পরিবাহিতার একক পরীক্ষায় আসেই। তো মোলার পরিবাহিতার একক আমরা দেখব। মোলার পরিবাহিতার একক λm সমান কাপ্পা ইন্টু V। এখান থেকে সহজে আমরা মোলার পরিবাহিতার একক মনে না রেখেও তৈরি করে নিতে পারি। কাপ্পার একক কি? ওহম ইনভার্স, সেমি ইনভার্স। আর আয়তনের একক কি? সিজিএস পদ্ধতি সেমি কিউব বাই মল। তাহলে এখান থেকে কি হবে? ওহম ইনভার্স, এটা কেটে গেলে সেমি স্কোয়ার মল ইনভার্স। এই হলো সিজিএস পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক। এসআই পদ্ধতিতে তাহলে কি হবে? ওহম ইনভার্সের পরিবর্তে সিমেন্স হবে, সেন্টিমিটার পরিবর্তে মিটার হবে, আর মল ইনভার্স। এই হলো সিজিএস এবং এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক। ঠিক আছে, আমরা দেখব মোলার পরিবাহিতার সাথে গাঢ়ত্বের সম্পর্ক। বোঝা গেছে? মোলার পরিবাহিতার সাথে গাঢ়ত্বের সম্পর্ক। তার আগে তুলাঙ্ক পরিবাহিতা বলে আর একটা পরিবাহিতা আছে, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলি। তুলাঙ্ক পরিবাহিতা। আর যেটা আমরা শুরুতে বলেছিলাম, তুলাঙ্ক পরিবাহিতা ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, যে আপেক্ষিক পরিবাহিতা পরিবাহিত পরিবাহিতা তুলনার ক্ষেত্রে উপযুক্ত হলেও তড়িৎ বিশ্লেষী দ্রবণের ক্ষেত্রে কিন্তু তুলাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার প্রচলনে বেশি। তো তুলাঙ্ক পরিবাহিতা কাকে বলবো? আগের মতন সংজ্ঞাটাকে আমরা এইভাবে বলতে পারি যে কোনো একটা পদার্থের যতটা আয়তনের মধ্যে 1 গ্রাম তুলাঙ্ক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য আছে, 1 গ্রাম তুলাঙ্ক, ঠিক সেই পরিমাণ ততটা আয়তনের তড়িৎ বিশ্লেষ্যকে যদি 1 সেন্টিমিটার দূরে থাকা দুটো তড়িৎদ্বারের মধ্যে রাখা যায়, তাহলে ওই দ্রবণের পরিবাহিতাকে বলা হবে তুলাঙ্ক পরিবাহিতা। মনে থাকবে? আবার বলছি, তাহলে তুলাঙ্ক পরিবাহিতার একক সংজ্ঞাটা কি? কোন একটা যতটা আয়তনের মধ্যে কোন একটা যতটা আয়তনের মধ্যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 1 গ্রাম তুলাঙ্ক দ্রবীভূত আছে, ঠিক ততটা আয়তনের ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে যদি 1 সেন্টিমিটার দূরে থাকা দুটো উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যে রাখা হয়, তাহলে ওই দ্রবণের পরিবাহিতাকে বলা হবে তুলাঙ্ক পরিবাহিতা। আমরা মোলার পরিবাহিতার মতো তুলাঙ্ক পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। তুলাঙ্ক পরিবাহিতার সমান কাপ্পা ইন্টু 1000/n, যেখানে এনটাকে বলা হয় দ্রবণের নর্মালিটি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি তুলাঙ্ক পরিবাহিতার এককগুলো দেখি, তুলাঙ্ক পরিবাহিতার একক সিজিএস পদ্ধতিতে তুলাঙ্ক পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। অন্যদিকে এসআই পদ্ধতিতে কি হবে? ওহম ইনভার্স, মিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এই হলো সিজিএস এবং এসআই পদ্ধতিতে তুলাঙ্ক পরিবাহিতার একক। আমরা তুলাঙ্ক পরিবাহিতার সাথে মোলার পরিবাহিতার সম্পর্ক দেখব। তার আগে তোমরা বলতে পারবে যে মোলার পরিবাহিতার সিজিএস একক কি? মোলার পরিবাহিতার সিজিএস একক আমরা দেখব তুলাঙ্ক পরিবাহিতা আর মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক। মোলার ও তুলাঙ্ক পরিবাহিতা, এদের মধ্যে কি সম্পর্ক হবে বলো তো? মোলার পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা মানে λm, আর তুলাঙ্ক পরিবাহিতা হলো ল্যামডা। আমরা জানি ল্যামডা সমান কাপ্পা ইন্টু 1000/n, আর মোলার পরিবাহিতা λm সমান কাপ্পা ইন্টু 1000/m। তাহলে কি হবে? এটা কেটে যাবে, থাকবে λ/λm সমান m/n। আমরা n নর্মালিটিকে যদি ভাঙাই, তাহলে মোলারিটি ইন্টু তার যোজ্যতা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? m/m ইন্টু জেড, m কেটে গেল, তাহলে λm সমান 1/z। এবার জেডের ক্ষেত্রে দেখি, যেমন NaCl
NaCl ভেঙে Na প্লাস এবং Cl মাইনাস হয়, তাই তো? সেক্ষেত্রে জেডের মান কত হবে? জেড যোজ্যতা 1 হবে, কারণ যোজ্যতা বলতে কেটায়নের সংখ্যা ইন্টু তার আধান বোঝায়। যেমন সোডিয়াম সালফেট কত হবে বলো তো? সোডিয়াম সালফেট ভেঙে গিয়ে দুটো সোডিয়াম আয়ন তৈরি করে, তাহলে জেডের মানটা কি করে পাওয়া যায়? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করতে হয়, এটাকে যোজ্যতা বলে থাকি। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে জেডের মান কত হবে? 2 হবে। আমরা যদি অ্যালুমিনিয়াম সালফেটের কথা ভাবি বলো তো, অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে জেডের মান কত হবে? অ্যালুমিনিয়াম সালফেট ভেঙে অ্যালুমিনিয়াম প্লাস 3 সামনে 2 হয়, ফলে এক্ষেত্রে জেডের মান হবে 2 × 3 6। সুতরাং জেড বা যোজ্যতা বের করার কোনো অসুবিধা নেই। আমরা যদি NaCl এর ক্ষেত্রে দেখি, তাহলে মলার পরিবাহিতা তুলাঙ্ক পরিবাহিতার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা যদি সোডিয়াম সালফেট বা অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে দেখি, তাহলে মলার পরিবাহিতা আর তুলাঙ্ক পরিবাহিতা সমান হবে না। সুতরাং এটা হলো মলার পরিবাহিতা এবং তুলাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। লঘুতার সাথে মলার পরিবাহিতার সম্পর্ক। দ্রবণ লঘু করলে মলার পরিবাহিতা বাড়বে না কমবে বলো তো? দ্রবণ যদি লঘু করা হয় তাহলে মলার পরিবাহিতা বাড়বে না কমবে বলো? তো আমরা সেই জিনিসটা দেখব, দ্রবণের লঘুতার সাথে মলার পরিবাহিতার সম্পর্ক। আমরা যদি এখানে দেখি যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কি আছে? কেটায়ন এবং এনায়ন আছে। আমরা যদি দ্রবণটাকে লঘু করি, আবার বলছি, একটা দ্রবণ যদি এখানে কেটায়ন এবং এনায়ন আছে, দ্রবণটাকে যদি লঘু করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? কেটায়ন এবং এনায়নের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। এই জিনিসটাকে আমরা কনসিডারের মধ্যে লাগবো। তো আমরা কি জানি? মলার পরিবাহিতার সাথে লঘুতার সম্পর্ক, মলার পরিবাহিতার সমান কাপ্পা ইন্টু 1000/m, তাই কিনা বলো? এবার দ্রবণ যদি লঘু করা হয়, দ্রবণ লঘু করলে কি ঘটনা ঘটবে? এখানে দ্রবণ লঘু করলে কাপ্পার মানটা হ্রাস পাবে, আমরা পড়েছি এটা। আবার দ্রবণ যদি লঘু করা হয় তাহলে m এর মানও হ্রাস পাবে। তো কাপ্পার মানও যদি হ্রাস পায়, m এর মানও যদি হ্রাস পায়, তাহলে ল্যামডা m এর মান কী হবে বলো? লজিক্যাল বলো দেখি। আবার বলছি, যদি কাপ্পার মান হ্রাস পায় তাহলে ল্যামডা m এর মান হ্রাস পাবে। আবার যদি m এর মান হ্রাস পায় তাহলে ল্যামডা m এর মান বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? বোঝা গেছে কথাটা? সমস্যাটার কথা বোঝা গেছে যে কাপ্পার মান হ্রাস পেলে ল্যামডা m হ্রাস পাবে, আবার m এর মান হ্রাস পেলে ল্যামডা m এর মান বৃদ্ধি পাবে। তাহলে সামগ্রিকভাবে কী হবে? তো মনে রাখবে, এক্ষেত্রে কাপ্পা হ্রাসের তুলনায় m এ হ্রাসের হার বেশি, বা আর এর ফলে কি হয়? ল্যামডা m বৃদ্ধি পায়। ফলে দ্রবণ লঘু করলে দ্রবণের মলার পরিবাহিতা বৃদ্ধি পাবে। যুক্তিটা বোঝা গেছে? দ্রবণ লঘু করা হলে কাপ্পাও হ্রাস পায়, mও হ্রাস পায়। কাপ্পার মান কমে গেলে ল্যামডা মান বৃদ্ধি পাবে, আবার m এর মান কমে গেলে কাপ্পার মান কমে গেলে ল্যামডা m কমে যাবে, আবার m এর মান কমে গেলে ল্যামডা n বাড়বে। কিন্তু দুটোই হ্রাস পেলে কি হবে? সেক্ষেত্রে মনে রাখবে, কাপ্পা হ্রাসের তুলনায় m এর মানের হ্রাসটা বেশি বলে সেক্ষেত্রে কী হয়? ল্যামডা n সামগ্রিকভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে দ্রবণ যদি লঘু করা হয় সেক্ষেত্রে কি হয়? লঘুতার সাথে মলার পরিবাহিতা বৃদ্ধি পায়, এবং মলার পরিবাহিতা বৃদ্ধি পেতে পেতে দ্রবণ যত লঘু হবে মলার পরিবাহিতা তত বৃদ্ধি পাবে। বোঝা গেছে এই কথাটা? এবং বৃদ্ধি পেতে পেতে এমন একটা মান পাওয়া যাবে, যেমন ল্যামডা m এর মানটা একটা সীমাস্থ লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে, একটা সীমাস্থ মানে পৌঁছাবে। বোঝা গেছে? এবং যখন একটা সীমাস্থ মানে পৌঁছাবে তখন আরও যদি লঘু করা হয় কি হবে বলো তো? আরও লঘু করা হলো, আরও লঘু করলে কি হবে? তখন কিন্তু আর ল্যামডা m এর মান বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পায় না। কথাটা বোঝা গেছে? তাহলে দ্রবণ যদি লঘু করা হয় মলার পরিবাহিতার মান বৃদ্ধি পায়, আরও যদি লঘু করা হবে মলার পরিবাহিতার মান আরও বৃদ্ধি পাবে। এইভাবে লঘু করতে হতে একটা অবস্থায় আমরা পৌঁছাবো যখন ল্যামডা m এর মান একটা লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে,
তারপর আরও যদি লঘু করা হয় তখন কিন্তু ল্যামডা এম এর মান আর বৃদ্ধি পায় না। এই অবস্থায় যে পরিবাহিতা তাকে বলা হয় অসীম লঘুতায় মলার পরিবাহিতা। মনে থাকবে, অসীম লঘুতায় মলার পরিবাহিতা। অসীম লঘুতায় মলার পরিবাহিতা ল্যামডা 0 এম দিয়ে প্রকাশ করা হয়। অসীম লঘুতায় মলার পরিবাহিতা। ফলে অসীম লঘুতায় কি করা হয়, কোনো দ্রবণের ল্যামডা এম এর মান একটা সীমাস্থ মানে পৌঁছায় এবং ওই অবস্থা তার পরিবাহিতাকে বলা হয় অসীম লঘুতায় মলার পরিবাহিতা। আমরা দেখব মলার পরিবাহিতার মান তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে তাদের লঘুতার সাথে সম্পর্কটা কীরকম। আমরা যদি তীব্র তড়িৎ বিশ্লেষের কথা বলি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং তীব্র তড়িৎ বিশ্লেষের দ্রবণ যদি লঘু করা হয় তাহলে মলার পরিবাহিতার মান কিন্তু বৃদ্ধি পায়। তো কেন বৃদ্ধি পায় বলো তো? বৃদ্ধি পাওয়ার কারণ কি? কারণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য তো লঘু করার আগেও সম্পূর্ণরূপে ভেঙে থাকে এবং লঘু করার পরও সম্পূর্ণভাবে ভেঙে থাকে। তাহলে আমরা একটা ডায়াগ্রামিক্যালি যদি একটু দেখার চেষ্টা করি যে এইখানে কেটায়ন এবং এনায়ন ছিল, দ্রবণটা যখন লঘু করা হলো তখন তাদের আয়তন বেড়ে গেল এবং কেটায়ন আর এনায়নের মধ্যে দূরত্ব বেড়ে গেল। তাহলে এই জায়গায় আকর্ষণ কিন্তু বেশি, কারণ আয়নগুলো কাছাকাছি আছে, আর এই জায়গায় আকর্ষণ কম কারণ অণুগুলো খানিকটা দূরে সরে গেছে। এই কনসেপশনটাই আমার দরকার। বোঝা গেছে? হোক না সে তীব্র তড়িৎ বিশ্লেষণ, লঘু করার আগে তারা সম্পূর্ণ ভেঙে থাকুক, কিন্তু আয়নগুলোর মধ্যে তো একটা আকর্ষণ বল কাজ করে, কারণ আয়নগুলো কাছাকাছি থাকে। এবার যখন লঘু করা হয় তখন আয়নগুলো পরস্পর থেকে দূরে সরতে থাকে, ঠিক আছে? এবং লঘু করতে করতে একটা সময় আসে যখন তাদের মধ্যে আর কোনো আকর্ষণ বিকর্ষণ ক্রিয়াশীল হয় না, তখন তারা স্বাধীন হয়ে যায় এবং তখন তারা স্বাধীনভাবে চলাফেরা করার ফলে পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পায়। এ কারণে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে লঘুকরণের ফলে মলার পরিবাহিতার মান বৃদ্ধি পায়। বোঝা গেছে কথাটা? আবার বলছি, তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে লঘুকরণের ভূমিকাটা কি? কারণ লঘুকরণের আগেও তো তারা 100% ভেঙে থাকে, লঘুকরণের পর তো আর 100% পর কী হবে? তা সত্ত্বেও পরিবাহিতা বৃদ্ধি পায় কেন? কারণ লঘুকরণের আগে আয়নগুলো খুব কাছাকাছি থাকে বলে এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল হয়। যত লঘু করা হয় তত তারা পরস্পর থেকে দূরে সরতে থাকে এবং একটা সময় আসে যখন এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না, ঠিক আছে? তাহলে এখানে আকর্ষণ কি বেশি আর এখানে আকর্ষণ কম, ফলে একটা সময় আসবে যখন আর কি কোনো আকর্ষণ বল ক্রিয়াশীল থাকবে না, ফলে তখন তারা স্বাধীন আচরণ করবে এবং ওই অবস্থায় পরিবাহিতা সর্বাধিক হবে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে যদি বলি, মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে যদি লঘু করা হয় তাহলে সেই লঘুকরণের ক্ষেত্রে তাদের মধ্যে কি হবে? তাদের মধ্যে কিন্তু লঘুকরণের ফলে এদের বিয়োজন মাত্রাটা ধীরে ধীরে বাড়বে। আবার বলছি, মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হবে? মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে দ্রবণ যত লঘু করা হবে সেক্ষেত্রে কি হবে? তার তড়িৎ দ্রবণ লঘু করলে বিয়োজন মাত্রাটা বাড়বে, বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। তো বিয়োজন মাত্রা মনে রাখা দরকার, মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা কখনো 100% হতে পারে না। ফলে দ্রবণ লঘু করতেই থাকবো, বিয়োজন মাত্রা বাড়তেই থাকবে, ফলে এদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট মান পাওয়া যায় না, ল্যামডা 0 মান নির্দিষ্ট হয় না। বোঝা গেছে? ফলে সরাসরি পরীক্ষার সাহায্যে কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের মলার পরিবাহিতাও নির্ণয় করা যায় না, বা অসীম লঘুতায় মলার পরিবাহিতাও নির্ণয় করা যায় না। কথাটা বোঝা গেছে? সমস্যাটার কথা বোঝা গেছে তো? মৃদু তড়িৎ বিশ্লেষণ যদি হয় তাহলে দ্রবণ লঘু করব, তার বিয়োজন মাত্রা আবার বাড়বে, দ্রবণ লঘু করব, বিয়োজন মাত্রা আরও বাড়বে, কারণ মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা কখনো 100% হতে পারে না। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমরা তার মলার পরিবাহিতার কিন্তু একটা সঠিক মানও বা নির্দিষ্ট মানও পাবো না। সে কারণে মৃদু তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ণয় করার জন্য আমরা কর্লাসের স্বাধীন সন্তরণ সূত্র বলে একটা সূত্র আছে, আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত সূত্র, যাকে কর্লাস সূত্র বলে, সেই সূত্রটা নিয়ে কথা বলবো। তার আগে তোমরা বলতে পারবে যে তুলাঙ্ক পরিবাহিতা যে বললাম,
এসআই পদ্ধতিতে তুলাঙ্ক পরিবাহিতার একক কি? 98 কেলভিন উষ্ণতায় 0.2 মোলারিটির কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে, তাহলে মোলার পরিবাহিতা কত হবে? আপেক্ষিক পরিবাহিতা থেকে মোলার পরিবাহিতা বের করার একটা গাণিতিক সমস্যা। ঠিক আছে, তো আমরা ডাটাগুলো লিখব। দেখো, মোলারিটি দেওয়া আছে কত? 0.20 আর আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে, কাপ্পার মান দেওয়া আছে 0.024 সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। আমাকে কি বের করতে হবে? মোলার পরিবাহিতা বের করতে হবে। তো আমাদের সম্পর্ক কি জানা আছে? মোলার পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু 1000/m। কিন্তু কত সোজা বলো তো, ছোট ছোট অঙ্ক, থিওরি জানা থাকলে অঙ্ক খুব জলের থেকেও তো সোজা হবে। দেখো, মানগুলো বসিয়ে দিব। কাপ্পার মান কত? 0.024 বাই এম এর মান কত? 0.20। এবং এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে মানটা লেখা আছে, ও ক্যালকুলেটারে চাপলে এই মানটা আসবে। ঠিক আছে, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মল ইনভার্স। এর স্বাধীন বিচরণ, ঠিক আছে, দ্রবণ যখন খুব লঘু হবে আয়ন স্বাধীন হয়ে যাবে এবং স্বাধীনভাবে বিচরণ করবে, এবং আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কর্লার সূত্র আমরা পড়ব। কর্লার সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্রটা, খুব ভালো করে এই সূত্রটা একটু পড়বে, খুব ইম্পর্টেন্ট সূত্র কিন্তু। কর্লার সূত্র কি বলেছে? বলছে অসীম লঘুতায়, অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষে মোলার পরিবাহিতা সংঘটক পজিটিভ ক্যাটায়ন ও অ্যানায়ন এর মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। সমষ্টির সমান, এটাকে বলা হয় কর্লার সূত্র। ভীষণ ইম্পর্টেন্ট একটা সূত্র। আমরা একটু আগে যেটা দেখলাম, দ্রবণ যত লঘু করা হয় মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে বিয়োজন মাত্রা বাড়তে থেকে, সেজন্য মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট মান পাওয়া যায় না মোলার পরিবাহিতার। এই জায়গায় আমাদের কর্লার সূত্র অ্যাপ্লাই করে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা কিন্তু পরোক্ষভাবে নির্ণয় করতে পারি। তো মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন অর্থাৎ আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কর্লাসের সূত্রটা কি বলতো? অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষে যে মোলার পরিবাহিতার মান, সেই তড়িৎ বিশ্লেষটা যে সমস্ত আয়ন দিয়ে তৈরি, সেই আয়নগুলোর কি হবে? মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান হবে। বোঝা গেছে তো? যে সমস্ত আয়ন দিয়ে তড়িৎ বিশ্লেষটা তৈরি, ওই আয়নগুলোর মোলার আয়নীয় যে পরিবাহিতা আছে, সেই মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান হবে ওই পদার্থটার মোলার পরিবাহিতা। যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি, মনে করো ল্যামডা NaCl এর পরিবাহিতা কত হবে? অসীম লঘুতায় এর পরিবাহিতা হবে Na+ আর সোডিয়াম মাইনাস আয়নের সমষ্টি। এই যেমন মোলার পরিবাহিতা ক্যালসিয়াম ক্লোরাইডের কত হবে? মোলার পরিবাহিতা ক্যালসিয়াম ক্লোরাইডের হবে ক্যালসিয়াম আয়নের পরিবাহিতা আর হবে ক্লোরাইড আয়নের পরিবাহিতা। এটা হলো কর্লার সূত্র। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে CaCl2 এর পরিবাহিতা এটা হবে এবং NaCl এর পরিবাহিতা হবে এটা। এটা হলো অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বের করার কর্লার সূত্র। কর্লার সূত্রে আমরা প্রয়োগ দেবো, সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং কর্লার সূত্রে যদি আমরা প্রয়োগ দেখি তাহলে আমরা দেখব 1 নম্বর প্রয়োগ, এর সাহায্যে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা আমরা λ0m নির্ণয় করতে পারি।
কিভাবে? ধরে নিলাম আমরা বের করব মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই অ্যাসিটিক অ্যাসিডের আমরা জানি তীব্র তড়িৎ বিশ্লেষে সরাসরি পরীক্ষা করে আমরা নির্ণয় করতে পারি। তো এই মৃদু তড়িৎ বিশ্লেষের আমরা তীব্র তড়িৎ বিশ্লেষের সাহায্যে এই মৃদু তড়িৎ বিশ্লেষে λ0m বের করতে পারি। কিভাবে? যেমন CH3CONA প্লাস আমরা যদি HCl নিই মাইনাস λ0NaCl, দেখো এদের প্রত্যেকটা তীব্র তড়িৎ বিশ্লেষণ, ফলে এদের সরাসরি পরীক্ষাগারে নির্ণয় করা যাবে। কিন্তু এই জায়গাটা থেকে দেখো, এখান থেকে যদি আমরা আয়নগুলোকে আলাদা করে দিই তাহলে এই মানটা পড়ে থাকবে, ফলে এদের সাহায্যে আমরা এই মানটা বের করতে পারি। এইভাবে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষের আমরা দেখো সোডিয়াম এখানে প্লাস আছে, এখানে সোডিয়াম মাইনাস আছে, সোডিয়াম কেটে যাবে, Cl কেটে যাবে এবং অ্যাসিটিক অ্যাসিডেই থাকবে। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষের সাহায্যে মৃদু তড়িৎ বিশ্লেষের λ0m অর্থাৎ অসীম লঘুতায় মলার পরিহিতা বের করতে পারি। 1 নম্বর প্রয়োগ। 2 নম্বর প্রয়োগ, আমরা বিয়োজন মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা নির্ণয় করতে পারি। বিয়োজন মাত্রা আলফা, কারণ বিয়োজন মাত্রা সমান λm/λ0m, আর এই বিয়োজন মাত্রাকে বলা হয় পরিবাহিতা অনুপাত। ঠিক আছে, ফলে বিয়োজন মাত্রা 3 নাম্বার, আমরা বিয়োজন ধ্রুবক মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন ধ্রুবকের মানও নির্ণয় করতে পারি। বিয়োজন ধ্রুবক কে, কারণ বিয়োজন ধ্রুবক কে সমান α² C/1 - আলফা। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর NaCl, এদের λ0 মান দেওয়া আছে। আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বের করতে হবে। এটাকে কর্লাস অঙ্ক বলে, ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক পরীক্ষা আসার জন্য। এবং খুব সহজে আমরা কিন্তু যে এই মৃদু তড়িৎ বিশ্লেষের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা এদের মানের সাহায্যে বের করতে পারি। আমরা দেখব কি করে বের করা যেতে পারে। যেমন λ0m অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, λ0m আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নিই, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস λ0 অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। সেই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড মাইনাস λ0 NaCl। দেখো এই মানটা দেখতে পাচ্ছ যে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মান বের করতে চাই তাহলে এটা যোগ করে এটা বিয়োগ করলে এই জায়গা থেকে সোডিয়াম কেটে যাবে আর এই জায়গা থেকে ক্লোরিন কেটে যাবে আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাবো। ফলে এই মানগুলো আমরা বসিয়ে দিব। অ্যামোনিয়াম ক্লোরাইডের মান কত, 130, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের মান কত, 217.6, মাইনাস সোডিয়াম ক্লোরাইডের মান কত, 108.9। কত সহজ অঙ্কটা। আবার আমি বলছি, যেটার মান বের করব সেটাকে যে তীব্র তড়িৎ বিশ্লেষকগুলো দেওয়া থাকবে তাদেরকে এমনভাবে সাজিয়ে লিখব যাতে তাদের কাটাকাটি করার পর এটা পড়ে থাকে, ঠিক আছে। এবার এই মানগুলো যদি আমরা ক্যালকুলেটারে চাপি, সহজ মান আছে, তাহলে মানটা হবে 238.7, মানটা লিখে রেখেছি। ওহম ইনভার্স, সেন্টিমিটার স্কোয়ার, মল ইনভার্স। এইভাবে আমরা কর্লাসের অঙ্ক বলে থাকি এবং খুব সহজে অঙ্কগুলো আমরা করতে পারি। ফলে আজকের আলোচনার শেষে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম। মূলত আপেক্ষিক পরিবাহিতা, কিন্তু আপেক্ষিক পরিবাহিতার সীমাবদ্ধতা দেখলাম, মলার পরিবাহিতা, সেই সঙ্গে আমরা তুলাঙ্ক পরিবাহিতা এবং ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কর্লাস সূত্র। আমার মনে হয় বুঝতে পেরেছ, বোঝার চেষ্টা করবে এবং খুব স্বচ্ছ একটা ধারণা তৈরি করবে। এই প্রত্যাশা রেখে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি।